বিবাহবিচ্ছেদের দীর্ঘ বছর পর জেলার সর্বোচ্চ ক্ষমতাধিকারী ডিএম হিসেবে স্বামী এসে দাঁড়ালেন তার প্রাক্তন স্ত্রীর জরাজীর্ণ কুঁড়ে ঘরের সামনে। তারপর যা ঘটল তা উপস্থিত সকলের চোখে জল এনে দিল। বন্ধুরা, আজকের এই কাহিনীটি কেবল ক্ষমতার বা সাফল্যের নয়, এটি অনুশোচনা এবং হারানো সম্পর্কের এক করুণ দলিল। পশ্চিমবঙ্গের এক প্রত্যন্ত গ্রামের এই সত্য ঘটনাটি আমাদের শেখায় যে সাফল্যের শিখরে পৌঁছেও মানুষ কি করে নিজের অতীত আর বিবেকের সামনে নতজানু হয়ে পড়ে। আসুন শোনা যাক সেই হৃদয়স্পর্শী কাহিনী। এই ঘটনাটি পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার অদূরে অবস্থিত একটি ছোট্ট গ্রামের, যেখানে গ্রামের শেষ প্রান্তে ক্ষেত আর কাঁচা রাস্তার মাঝে একটা সাধারণ বাড়ি ছিল। ওই বাড়িটির মাটির দেওয়াল গরমকালে যেমন তেতে উঠত, ঠিক তেমনি বর্ষাকালে নোনা ধরা স্যাঁতস্যাঁতে হয়ে থাকত। সেই বাড়িতেই থাকত আদিত্য। না ছিল কোনো বড় প্রতিপত্তি, না কোনো উঁচু পদমর্যাদা, না তার আগে পিছে ঘোরার মতো কোনো লোক। শুধু চোখের মধ্যে ছিল অনেক বড় বড় স্বপ্ন, আর বুকে ছিল কিছু করে দেখানোর আগুন। এমন আগুন যা দারিদ্র্যের কোনো শীতল হাওয়াও নেভাতে পারত না। আদিত্য ছোটবেলা থেকেই পড়াশোনায় খুব ভালো ছিল। গ্রামের সরকারি স্কুলের ভাঙা বেঞ্চে বসে জানালা দিয়ে দেখা ক্ষেতগুলোর দিকে তাকিয়ে সে বড় বড় স্বপ্ন বুনত। তার কাছে স্কুল মানে শুধু 4টে দেওয়াল ছিল না, বরং স্কুল ছিল একটা রাস্তা, সেই জীবন থেকে বেরিয়ে আসার রাস্তা, যা সে রোজ তার নিজের বাড়িতে দেখত। তার বাবা জমিতে মজদুরের কাজ করতেন। রোদে ঝলসে যাওয়া শরীর, ফেটে যাওয়া হাত, আর সন্ধ্যায় বাড়ি ফেরার সময় চোখে ক্লান্তির সাথে অসহায়তা। মা অন্যের বাড়িতে বাসন মেজে কোনো রকমে সংসার চালাতেন। মাঝে মাঝে ইট ও বাসনের সাথে মানুষের কটু কথা আর অপমানও শুনতে হতো। দারিদ্র্য আদিত্যর জীবনের সবচেয়ে বড় সত্যি ছিল, কিন্তু সে কখনো এটাকে নিজের দুর্বলতা হতে দেয়নি। সে জানত যে পরিস্থিতি তাকে ভাঙার পুরোপুরি চেষ্টা করবে, কিন্তু যদি সে একবার মাথা নত করে, তবে সারা জীবন নত হয়েই থাকতে হবে। কলেজের দিনগুলিতেই আদিত্যর বিয়ে হয়ে গেল সুপ্রিয়ার সাথে। সুপ্রিয়াও একই গ্রামের মেয়ে ছিল। শান্ত, ধীর স্থির, সংস্কারী, কম কথা বলা, কিন্তু গভীরভাবে চিন্তা করা এক মেয়ে। তার মুখে সবসময় একটা অদ্ভুত শান্তি লেগে থাকত, যেন পরিস্থিতি যতই কঠিন হোক সে ভেঙে পড়ার মানুষ নয়। বিয়ে খুব সাধারণভাবেই হল, না কোনো বাজনা, না কোনো লোক দেখানো জাঁকজমক, শুধু দুটো পরিবার, কিছু আত্মীয় আর একটা নতুন শুরু। সেদিন সুপ্রিয়া লাল শাড়িতে নিজেকে নয়, বরং নিজের ভবিষ্যৎকে দেখেছিল। আর আদিত্য তার হাত ধরার সময় নিজের কাছে একটা প্রতিজ্ঞা করেছিল। বিয়ের পর আদিত্য সুপ্রিয়াকে একটাই কথা বলেছিল, আমি আজ গরিব, কিন্তু একদিন বড় অফিসার হব, শুধু তুমি আমার সঙ্গ ছেড়ো না। সুপ্রিয়া হেসে মাথা নেড়েছিল। সেই হাসিতে কোনো শর্ত ছিল না, কোনো প্রশ্ন ছিল না, তার কোনো পদ বা টাকার লোভ ছিল না। তার ভরসা ছিল নিজের স্বামীর ওপর। কিন্তু বাস্তব জীবন সিনেমার মতো সহজ হয় না। স্বপ্ন দেখা যতটা সহজ হয়, তা সত্যি করা ততটাই কঠিন। আদিত্য পড়াশোনা শেষ করার পর সরকারি চাকরির প্রস্তুতি শুরু করে দিল। দিন রাত বইয়ের মধ্যে ডুবে থাকত। সকালে চোখ খুলেই নোটস, রাতে চোখ বন্ধ করার সময়ও মাথায় ঘুরত নানান প্রশ্ন। কিন্তু প্রতিটা ব্যর্থতার পর সে নিজেকে আরও শক্ত করে বেঁধে নিত। কিন্তু এদিকে বাড়ির অবস্থা দিন দিন খারাপ হতে লাগল। খরচ বাড়তে থাকল, কিন্তু আয় শূন্য। সুপ্রিয়া কখনো অভিযোগ করল না, সে খেতে কাজ করতে শুরু করল। কখনো সেলাইয়ের কাজ, কখনো অন্যের বাড়িতে ঝাড়ু পোছা। অনেক সময় সে না খেয়ে ঘুমিয়ে পড়ত, কিন্তু আদিত্যকে কখনো জানতে দিত না। তার সামনে সব সময় মুখে হাসি রাখত, যাতে আদিত্যর মনোবল ভেঙে না যায়। সমস্যা তখন শুরু হলো যখন সমাজ কথা শোনাতে লাগল। গ্রামের মোড়, রাস্তার ধার, টিউবওয়েলের পাড়, সব জায়গায় ফিসফিসানি শুরু হলো। আরে, এত লেখাপড়া শিখে কী লাভ হলো? ঘরে বসে আছে আর বউ রোজগার করছে, এর চেয়ে তো কোনো চাকরি করা ছেলের সাথে বিয়ে হলেই ভালো হতো। এই কথাগুলো ধীরে ধীরে আদিত্যর কানে পৌঁছতে লাগল। প্রথমে সে না শোনার ভান করল, তারপর চুপচাপ সহ্য করল। কিন্তু ধীরে ধীরে সে ভেতর থেকে ভাঙতে শুরু করল। তার ওপর বাড়ির লোকের চাপও এখন অনেক বেড়ে গিয়েছিল।
আদিত্য আর কতদিন এভাবে চলবে? প্রতিটি প্রশ্ন তার বুকে তীরের মতো বিঁধত। একদিন কোনো একটা কথায় তর্ক শুরু হয়ে গেল। তর্ক এতটাই বেড়ে গেল যে শব্দগুলো বিষের রূপ নিল। রাগের মাথায় আদিত্য বলে ফেলল, তোমার জন্য আমার জীবন নষ্ট হয়ে গেল। সুপ্রিয়া যেন পাথর হয়ে গেল। প্রথমবার তার চোখে জল নয়, বরং ভেঙে যাওয়ার ছাপ ছিল। সে জানত এই কথাগুলো রাগের মাথায় বলা হয়েছে, কিন্তু শব্দের আঘাত রাগের থেকেও বড় হয়। সেদিন আত্মীয় স্বজন এবং গ্রামবাসীদের চাপে সেই সিদ্ধান্ত নেওয়া হল যা দুজনের জীবনের মোড় ঘুরিয়ে দিল। বিবাহ বিচ্ছেদ। কাগজে কিছু সই হল, আর বছরের পর বছরের সম্পর্ক শেষ হয়ে গেল। যে সম্পর্ক টেকাতে সুপ্রিয়া নিজের খিদে, নিজের স্বপ্ন আর নিজের আত্মসম্মান পর্যন্ত বাজি রেখেছিল। যেদিন সুপ্রিয়া বাপের বাড়ি যাওয়ার জন্য বেরোল, তার কাছে না ছিল গয়না, না ছিল টাকা, শুধু একটা ছোট ব্যাগ আর এক বুক কষ্ট। যাওয়ার সময় সে আদিত্যর দিকে তাকালো। তার চোখে না ছিল নালিশ, না ছিল ঘৃণা, শুধু একটা বাক্য বলল, যদি ভাগ্য সুযোগ দেয় তবে একদিন নিজের ওপর তোমার আফসোস হবে। আদিত্য কিছু বলতে পারল না। সে পাথরের মতো দাঁড়িয়ে রইল। সুপ্রিয়া গ্রামের এক কোণে তৈরি একটা ছোট কুঁড়ে ঘরে থাকতে লাগল। মাটির দেওয়াল, ভাঙা ছাদ, কিন্তু তার আত্মসম্মান বেঁচে ছিল। গ্রামবাসীদের নজরে পরিবর্তন এসে গিয়েছিল। তালাকপ্রাপ্ত মেয়ে, এর কাছে বসো না, এই শব্দগুলো তাকে রোজ বিঁধত। কিন্তু সুপ্রিয়া কারো কাছে নালিশ করল না। সে নিজের কষ্ট চুপচাপ সহ্য করে নিল। অন্যদিকে আদিত্যর জন্য পরিস্থিতি আরও খারাপ হয়ে গেল। বিচ্ছেদের পর বাড়িতে অদ্ভুত এক নিস্তব্ধতা নেমে এলো। মায়ের চোখে প্রশ্ন, বাবার নীরবতা, আর নিজের ভেতরে অপরাধ বোধ। সে নিজেকে সবকিছুর জন্য দোষী মনে করতে লাগল। এক রাতে এসে সিদ্ধান্ত নিল, হয় সবকিছু ছেড়ে দেব, নয়তো সবকিছু জয় করে ফিরব। সেই রাতে এসে ঘুমালো না, শুধু অন্ধকারে ছাদের দিকে তাকিয়ে নিজের নেওয়া সিদ্ধান্তগুলোকে দোষারোপ করতে থাকল। পরের দিন সকালে সে গ্রাম ছেড়ে শহরে চলে গেল, কাউকে না জানিয়ে, কোনো আশ্রয় ছাড়াই। কলকাতার রাজপথ তার লড়াইকে খুব কাছ থেকে দেখেছে। কখনো রেল স্টেশনে রাত কাটল, কখনো কোনো ঢাবায় এঁটো বাসন ধুলো, কখনো সারা দিন মজুরির কাজ করার পর বই খোলার শক্তিটুকুও থাকত না। কিন্তু তার হাতে বই সব সময় থাকত। লোকেরা হাসত, এত পড়ে কি হবে? আদিত্য শুধু চুপ থাকত। সে জানত না যে সময় এখনও আরও পরীক্ষা নিতে বাকি রেখেছে। বিচ্ছেদের পর আদিত্যর জীবন যেন একদম ফাঁকা হয়ে গিয়েছিল। এমন এক শূন্যতা যাকে শব্দে বাঁধা যায় না। যে ঘরে কখনো সুপ্রিয়ার গলার আওয়াজ গুনগুন করত, উনুনে বাসন নড়ার শব্দ হতো, সকালে যার পায়ের শব্দে দিন শুরু হতো, সেই ঘরে এখন শুধুই নিস্তব্ধতা। দেওয়ালগুলো একই ছিল, ছাদও একই ছিল, কিন্তু ওগুলোর মধ্যে কোনো প্রাণ ছিল না, যেন ঘরটাও নিজের কাউকে হারিয়ে ফেলেছে। আদিত্য যখনই ওই ঘরে একা বসত, তার মনে হতো সুপ্রিয়া এখনই কিছু বলবে, এখনই পেছন থেকে ডাকবে, কিন্তু প্রতিবার উত্তরের বদলে শুধু নীরবতা মিলত। তার সবচেয়ে বেশি ভয় রাতকে লাগত, কারণ রাত হলেই স্মৃতিরা বিনা অনুমতিতে তার সামনে এসে দাঁড়াত। সুপ্রিয়ার চুপচাপ খাবার বেড়ে দেওয়া, তার ক্লান্ত চোখ, বিনা নালিশে হেসে থাকা, আর সেই শেষ দিন, সেই শেষ কথাগুলো, এসব তাকে ভেতর থেকে কুড়ে কুড়ে খেত। সেই নিস্তব্ধতা থেকে পালাতেই সে গ্রাম ছেড়েছিল। সে ভেবেছিল জায়গা বদলালে হয়তো কষ্ট কম হবে, কিন্তু কষ্ট তো তার সাথেই চলে এসেছিল। কলকাতা এমন এক শহর যা স্বপ্নকে সুযোগও দেয়, আবার নির্দয়ভাবে ভেঙেও দেয়, যেখানে প্রতি মোড়ে আশাও মেলে, আবার হতাশারও দেখা পাওয়া যায়। আদিত্য যখন প্রথমবার সেখানে পৌঁছল, তার কাছে না ছিল কোনো পরিচয়, না কোনো আশ্রয়, না কোনো আপনজন। প্রথম কয়েকটা দিন সে রেল স্টেশনে কাটালো। প্ল্যাটফর্মের ঠান্ডা মেঝে, ওপর দিয়ে চলে যাওয়া ট্রেনের বিকট শব্দ, অচেনা মানুষের ভিড়, আর তাদের মাঝে নিজেকে আরও বেশি একা মনে করা, এটাই তার পৃথিবী হয়ে দাঁড়িয়েছিল। অনেকবার খিদের জ্বালায় পেট মোচড় দিত, চোখের সামনে অন্ধকার নেমে আসত, কিন্তু সে কারো সামনে হাত পাতার মানুষ ছিল না। দিনে সে ছোটখাটো কাজ খুঁজত। কখনো ঢাবায় বাসন মাজত, যেখানে গরম জলে হাত ডোবাতেই আঙুলগুলো জ্বলে যেত। কখনো গোডাউনে বোঝা বইত, যেখানে ঘাম আর ক্লান্তি একসাথে ঝরত।
সন্ধ্যা হতে হতে সে ক্লান্ত হয়ে ভেঙে পড়ত, শরীর জবাব দিয়ে দিত। কিন্তু রাতে যখন বাকিরা ঘুমিয়ে পড়ত, প্ল্যাটফর্মের আলো টিম টিম করত, তখন আদিত্য এক কোণে বসে নিজের বইগুলো খুলে নিত, সেই বইগুলো যার মধ্যে সে তার ভবিষ্যৎ দেখেছিল। লোকেরা তাকে দেখে হাসত, কেউ টিপ্পনি কাটত, কেউ মজা ওড়াত। আরে এটা দেখ, মজদুরি করে অফিসার হবে। আদিত্য কিছু বলতো না, না রাগ করত, না সাফাই দিত, শুধু চুপচাপ পাতা উল্টাতে থাকত। তার মনে হতো জবাব শব্দ দিয়ে নয়, সময় দিয়ে দিতে হবে। একদিন হাড় কাঁপানো শীতের রাতে তার শরীর খুব খারাপ হয়ে গেল, ধুম জ্বরে শরীর কাঁপছিল। স্টেশনে পড়ে থেকেই তার অবস্থা শোচনীয় হয়ে পড়ল, চোখ খুললেই সব ঝাপসা দেখছিল। ঠিক সেই সময় একজন বয়স্ক মানুষ তার দিকে এলেন। সাদা পাঞ্জাবি, সাধারণ পোশাক, চোখে অভিজ্ঞতার গভীরতা, আর মুখে কঠোরতা নয়, বরং একটা আপন ভাব ছিল। তিনি তাকে দেখলেন, দাঁড়ালেন এবং জিজ্ঞেস করলেন, বাবা, এখানে কেন পড়ে আছো? এই প্রশ্নটা এমন ছিল যেন কেউ তার ভেতরে জমে থাকা যন্ত্রণায় হাত দিয়েছে। আদিত্য প্রথমবারের মতো কোনো অচেনা মানুষের সামনে কেঁদে ফেলল। তার কান্নায় বছরের পর বছরের জমানো কষ্ট ছিল। সে নিজের পুরো কাহিনী শুনিয়ে দিল, দারিদ্র্য, স্বপ্ন, পড়াশোনা, সুপ্রিয়া, বিচ্ছেদ এবং নিজের ভেঙে পড়া। সে বলে গেল, আর ওই বয়স্ক মানুষটি চুপচাপ শুনতে থাকলেন, কোনো বাধা না দিয়ে, কোনো বিচার না করে। তিনি ছিলেন রামেশ্বর রায়, একজন অবসরপ্রাপ্ত প্রফেসর, যিনি জীবনকে বই দিয়ে নয় বরং পরিস্থিতি দিয়ে পড়েছিলেন। তিনি আদিত্যকে নিজের ছোট ঘরে আশ্রয় দিলেন, দুবেলা খাবার, পরিষ্কার বিছানা, আর সবচেয়ে বড় কথা ভরসা। এমন ভরসা যা আদিত্য বহু বছর অনুভব করেনি। তিনি তাকে বললেন, যদি সত্যিই কিছু হতে চাও তবে আগে নিজের ওপর বিশ্বাস করতে শেখো। এই কথাগুলো আদিত্যের মনের গভীর পর্যন্ত গেঁথে গেল। এখান থেকেই আদিত্যের আসল লড়াই শুরু হলো। এখন সে শুধু পরিস্থিতির সাথে নয়, নিজের সাথেও লড়ছিল। দিনে সে লাইব্রেরিতে ঘণ্টার পর ঘণ্টা বসে পড়ত, বইয়ের পাতায় হারিয়ে যেত। রাতে পুরনো নোটস বানাত, নিজের ভুলগুলো খুঁজত। অনেক সময় বই কেনার টাকা থাকত না, তাই সে শুধু লাইব্রেরিতে বসে থাকত, যেন ওখানে বসে থাকলেই জ্ঞান তার ভেতরে প্রবেশ করবে। অনেক সময় না খেয়ে ঘুমোতে হতো, পেট খালি থাকত কিন্তু চোখে ঘুম থাকত না। সে পড়াশোনা ছাড়ল না। প্রথমবার সে প্রতিযোগিতামূলক পরীক্ষা দিল, ফেল করল। রেজাল্ট দেখার সময় তার হাত কাঁপছিল, কিন্তু সে নিজেকে সামলে নিল। দ্বিতীয়বার দিল, আবার ফেল। এবার মন আরও ভারী হয়ে গেল। তৃতীয়বার দিল এবং এবার আরও খারাপভাবে ফেল করল। মনে হলো যেন সব পরিশ্রম জলে গেল। প্রতিটা রেজাল্টের পর তার সুপ্রিয়ার মুখ মনে পড়ত। সে ভাবত, আজ যদি ও আমার সাথে থাকত তবে হয়তো আমার মনোবল আরও শক্ত হতো, হয়তো সে চুপচাপ এক গ্লাস জল এগিয়ে দিত। কিন্তু এখন আফসোস করে কিছু বদলানোর ছিল না। একদিন রামেশ্বরবাবু তাকে বললেন, হার সেই মানে যে থেমে যায়, তুমি তো থামোনি। এই কথাটা আদিত্যর জন্য বাঁচার অবলম্বন হয়ে গেল। সে আবার উঠে দাঁড়াল। এবার সে তার প্রস্তুতির ধরন বদলাল, নিজের ভুলগুলো বুঝল, নিজেকে দোষারোপ না করে নিজেকে শোধরাল। সে ঠিক করল যে সে এখন শুধু অফিসার হওয়ার জন্য পড়বে না, বরং নিজের আত্মসম্মান ফিরে পাওয়ার জন্য পড়বে, নিজের সেই অস্তিত্বের জন্য পড়বে যা কোথাও ভেঙে গিয়েছিল। বছর কেটে গেল, সময় চুপচাপ তার পরীক্ষা নিল। আদিত্যর চেহারা বদলে গিয়েছিল, চোখে আগের মতো সেই সরলতা ছিল না, কিন্তু এক অদ্ভুত গভীরতা চলে এসেছিল। সে এখন কম কথা বলত, বেশি ভাবত, প্রতিটি সিদ্ধান্ত মেপে নিত। আর তারপর সেই দিন এলো। রেজাল্ট বোর্ডে তার নাম ছিল IAS আদিত্য সেন। সেই মুহূর্তে সে না কোনো খুশির চিৎকার শুনতে পেল, না চোখের সামনে কিছু পরিষ্কার দেখতে পেল, যেন সময় থমকে গেছে। সেদিন সে কোনো উৎসব করল না, না মিষ্টি বিলি করল, না কাউকে ফোন করল। সে শুধু চুপচাপ রামেশ্বর বাবুর পায়ের কাছে বসে ফুপিয়ে ফুপিয়ে কেঁদে ফেলল। সেই জল ছিল খুশির, কষ্টের এবং দীর্ঘ সংগ্রামের। রামেশ্বর বাবু তার মাথায় হাত রাখলেন এবং বললেন, এখন মনে রেখো, পদ বড় হয়, কিন্তু মানুষকে তার চেয়েও বড় হতে হয়। ট্রেনিং শেষ হল, প্রথম পোস্টিং মিলল। আদিত্য সততার সাথে কাজ শুরু করল, কোনো লোক দেখানো ছাড়াই। যেখানেই গেল সেখানেই লোকেরা প্রথমবারের মতো এমন একজন অফিসার দেখল যে ফাইলের আগে মানুষকে দেখে, যে গরিবের কথা শোনে, যে ক্ষমতাকে সেবা মনে করে। বছরের পর বছরের পরিশ্রম সার্থক হল।
সময় মোড় নিল। আদিত্য এখন জেলা শাসক বা ডিএম হল। সেই মানুষটা যে একসময় স্টেশনে রাত কাটাত, আজ সরকারি গাড়িতে বসে সিদ্ধান্ত নিত। কিন্তু তার চোখে আজও সেই কুঁড়ে ঘরটা জীবন্ত ছিল, সেই কাঁচা দেওয়াল, সেই নিস্তব্ধতা, আর সেই নারী যাকে সে হারিয়ে ফেলেছিল এবং যাকে সে কখনো ভুলতে পারেনি। আর ওদিকে গ্রামের সেই শেষ প্রান্তে, যেখানে কখনো তার আর সুপ্রিয়ার জীবন একসাথে চলার শপথ নিয়েছিল, সেখানে এখন শুধুই সুপ্রিয়া ছিল, একা, কিন্তু ভেঙে পড়া নয়। বিচ্ছেদের পর সুপ্রিয়া কারও আশ্রয়ে যায়নি। বাপের বাড়িতেও জায়গা ছিল না। ভাইয়ের নিজের বাধ্যবাধকতা ছিল। মা আগেই পৃথিবী ছেড়েছিলেন। এমন অবস্থায় গ্রামের পঞ্চায়েত তাকে গ্রামের বাইরে ক্ষেতের পাশে পড়ে থাকা এক পুরনো কুঁড়েঘরে থাকার অনুমতি দিয়েছিল। সেই কুঁড়েঘর, যেখানে বর্ষায় ছাদ চুইয়ে জল পড়ত, শীতে হাওয়া হাড় পর্যন্ত বিঁধত, রাতে প্রদীপ নিভে গেলে অন্ধকার কথা বলতে শুরু করত। কিন্তু সুপ্রিয়া কখনো নালিশ করেনি। সকালে সে সবার আগে উঠত, পাশের কুঁয়ো থেকে জল ভরে আনত, তারপর গ্রামের বাচ্চাদের পড়াতে বসে যেত। কোনো মাইনে নেই, কোনো নাম নেই, শুধু মন থেকে। বাচ্চারা তাকে দিদি নয়, মা বলে ডাকতে শুরু করেছিল। দিনে কখনো কারো খেতে কাজ, কখনো কারো ঘরে সাফাই, যা মিলত তাতেই দিন চলে যেত। অনেক সময় এমনও হতো যে সারা দিন কাজ করার পর খাওয়ার জন্য শুধু একটা শুকনো রুটি মিলত। তখন সে ওই রুটিকে দুভাগে ভাগ করে নিত, এক ভাগ নিজের জন্য, এক ভাগ কোনো ক্ষুধার্ত বাচ্চার জন্য। গ্রামের লোকেরা শুরুতে খোঁটা দিত, ডিভোর্সি মেয়ে, এর কাছে যেও না। কিন্তু সময়ের সাথে সাথে সেই লোকেরাই তার কাছে আসতে লাগল। কারো বাচ্চা অসুস্থ হোক, কারো ঘর ভেঙে যাক, সবার আগে নাম নেওয়া হতো সুপ্রিয়ার। কারণ সে শুনত, বিনা প্রশ্নে, বিনা বিচারে। কখনো কখনো রাতে, যখন সবাই ঘুমিয়ে পড়ত, সুপ্রিয়া কুঁড়েঘরের বাইরে বসে আকাশের দিকে তাকিয়ে থাকত। তারাদের মাঝে সে কোথাও আদিত্যর মুখ দেখতে পেত, সেই মুখ যা একসময় তার নিজের ছিল। তার চোখে জল আসত, কিন্তু সে তা মুছে ফেলত। যে চলে গেছে তাকে অভিশাপ দিয়ে কি হবে, সে নিজেকেই বলতো। বছর পেরোতে লাগল, সুপ্রিয়ার বয়স বাড়তে লাগল, কিন্তু তার মুখের শান্তি একই রকম রইল। পরিশ্রম তার কোমর একটু ঝুঁকিয়ে দিয়েছিল, হাতে ফাটল ধরেছিল, কিন্তু আত্মসম্মান আজও সোজা দাঁড়িয়েছিল। একবার গ্রামে বড় বন্যা এলো, অনেক ঘর ভেসে গেল, মানুষ আতঙ্কিত হয়ে পড়ল। সেই হুলস্থুলের মধ্যে সুপ্রিয়াই বাচ্চাদের নিয়ে উঁচু জায়গায় পৌঁছেছিল, নিজে না খেয়ে অন্যদের সামলে রেখেছিল। সেদিন গ্রামের লোকেরা প্রথমবারের মতো অনুভব করল, এই মহিলা দুর্বল নয়। পরে যখন সরকারি সাহায্য এলো, সুপ্রিয়া নিজের নাম তালিকায় লেখাল না, বলল যাদের ঘর ভেসে গেছে আগে তাদের দিন। ধীরে ধীরে কার কুঁড়ে ঘরটা শুধু থাকার জায়গা রইল না, সেটা একটা ভরসার স্থান হয়ে গেল। কিন্তু শরীর আর সঙ্গ দিত না। লাগাতার পরিশ্রম, অপুষ্টি আর বয়সের ছাপ সব মিলিয়ে শরীর ভেঙে পড়ছিল। একদিন ক্ষেত থেকে ফেরার পথে সে অজ্ঞান হয়ে পড়ে গেল। গ্রামের লোকেরা তাকে তুলে কুঁড়ে ঘরে আনল। ডাক্তার অনেক দূরে ছিল, ওষুধ ছিল না। জ্ঞান ফিরতেই সুপ্রিয়া প্রথম প্রশ্ন করল, বাচ্চারা ঠিক আছে তো? সেই রাতে সে অনেকক্ষণ কাঁদল, ব্যথায় নয়, একাকিত্বে। সেই রাতেই সে একটা অদ্ভুত স্বপ্ন দেখল। একটা সরকারি গাড়ি গ্রামে আসছে, ভিড় জমেছে, আর সেই ভিড়ের মাঝে আদিত্য। সে ধর্মর করে উঠে বসল, ঘামে ভিজে গেছে শরীর। না, এখন আর না, সে নিজেকে বলল। সে জানত না যে এই স্বপ্নটা আসলে আগামী সময়ের পদধ্বনি ছিল। সুপ্রিয়া আজও সেই কুঁড়ে ঘরেই ছিল। না তার কাছে টাকা ছিল, না ক্ষমতা, না পরিচয়, কিন্তু তার কাছে এমন কিছু ছিল যা বড় বড় অফিসারদের কাছেও থাকে না, মানবতা। সময়ের সবচেয়ে বড় চমক এটাই যে সে মানুষকে সেখানেই নিয়ে গিয়ে দাঁড় করায়, যেখান থেকে সে একদিন পালিয়ে নিজের রাস্তা বদলেছিল। সেদিন পুরো জেলায় শোরগোল পড়ে গেল। খবর ছড়ালো নতুন ডিএম সাহেব গ্রাম পরিদর্শনে আসছেন। সরকারি গাড়ি, পুলিশের জিপ, আধিকারিক, কর্মচারী। গ্রামের মানুষ এমন দৃশ্য আগে কখনো দেখেনি। সবাই নিজের ঘরের বাইরে দাঁড়িয়েছিল, কারো মনে আশা ছিল, কারো মনে ভয়। সেই গ্রামের শেষ প্রান্তে, সেই পুরনো কুঁড়ে ঘরে সুপ্রিয়া জ্বরে ধুঁকছিল। সে হইচই শুনল, গাড়ির আওয়াজ শুনল, কিন্তু ওঠার শক্তি ছিল না। সে শুধু খাটিয়ায় পড়ে ছাদের দিকে তাকিয়েছিল,
যেখান থেকে বৃষ্টির এক ফোঁটা জল চুইয়ে পড়ছিল। গ্রামের প্রধান দৌড়াতে দৌড়াতে এলেন। সুপ্রিয়া দিদি, ডিএম সাহেব গ্রামে এসেছেন, গরিবদের অবস্থা দেখতে বেরিয়েছেন। সুপ্রিয়া হালকা চোখ খুলল। তার মুখে কোনো আগ্রহ ছিল না। সে শুধু এতটুকুই বলল, ভালো কথা, কারো উপকার হোক। ওদিকে কালো কাঁচওয়ালা সরকারি গাড়িটা গ্রামের শেষ মোড়ে এসে থামল। দরজা খুলল। ডিএম সাহেব নিচে নামলেন। সাদা শার্ট, সাধারণ প্যান্ট, মুখে গাম্ভীর্য আর চোখে শৃঙ্খলা। পুরো প্রশাসন তার পেছনে। আদিত্য, সেই আদিত্য যে একদিন এই গ্রাম থেকেই খালি হাতে বেরিয়ে গিয়েছিল। সে চারদিকে তাকাচ্ছিল। কাঁচা ঘর, ক্ষুধার্ত মুখ, খালি পায়ের বাচ্চা, সব কিছু তার বুকে বিঁধছিল। হঠাৎ তার নজর সেই কুঁড়েঘরের উপর পড়ল। বুকটা কেমন যেন কেঁপে উঠল। পা নিজে থেকেই সেদিকে এগিয়ে গেল। প্রধান ঘাবড়ে গেলেন। স্যার, এই কুঁড়েঘরটা খুব পুরনো, এখানে। আদিত্য হাত তুলে তাকে থামিয়ে দিল। এখান থেকেই শুরু করব। ভিড় স্তম্ভিত হয়ে গেল। আদিত্য কুঁড়েঘরের সামনে দাঁড়িয়েছিল। সেই কুঁড়েঘর যেখানে তার জীবনের সবচেয়ে বড় সত্যি লুকিয়েছিল। ভেতর থেকে কোনো মহিলার ক্ষীণ কাশির শব্দ ভেসে এলো। আদিত্য ডাকল, কেউ আছেন? সুপ্রিয়ার চোখ খুলে গেল। এই গলা! সে পাশ ফিরল। হৃৎস্পন্দন বেড়ে গেল। কুঁড়েঘরের দরজা খুলল। আদিত্য ভেতরে ঢুকল। অন্ধকার, স্যাঁতস্যাঁতে ভাব, ওষুধের গন্ধ, আর সামনে এক দুর্বল মহিলা। শুকনো ঠোঁট, ক্লান্ত চোখ। আদিত্য এক মুহূর্ত দেখল, আর পরের মুহূর্তেই তার পায়ের তলার মাটি সরে গেল। সুপ্রিয়া? সুপ্রিয়া তার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য সময় থমকে গেল। না কেউ কাঁদল, না কেউ কথা বলল। শুধু চোখ কথা বলছিল। সুপ্রিয়া তাকে চিনে ফেলেছিল। সে ডিএমকে দেখছিল না, সে নিজের ফেলে আসা জীবনকে দেখছিল। আদিত্যর গলা শুকিয়ে গেল। তার গলা কাঁপছিল। তুমি এখানে? সুপ্রিয়া হালকা হাসল। সেই পুরনো হাসি। এটাই তো আমার ঠিকানা ছিল চিরকাল। বাইরে ভিড় জমেছিল। অফিসাররা কিছুই বুঝতে পারছিল না। আদিত্য চারদিকে তাকালো। কুঁড়ে ঘর, ভাঙা ছাদ, খালি বাসন। তার চোখ ভিজে এলো। তার মনে পড়ল, এই মেয়েটি একসময় তার জন্য না খেয়ে ঘুমাত। আর আজ সে ডিএম, আরও এই অবস্থায়। আদিত্য হঠাৎ ঝুঁকে পড়ল। সবার সামনে সে সুপ্রিয়ার পায়ে হাত দিয়ে প্রণাম করল। পুরো গ্রাম অবাক হয়ে গেল। প্রধানের মুখ হাঁ হয়ে গেল। অফিসারদের চোখ ভিজে এলো। আদিত্যর গলা ভেঙে আসছিল। আমি অফিসার তো হয়েছি, কিন্তু মানুষ হতে অনেক দেরি করে ফেলেছি। সুপ্রিয়ার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ল। সে আস্তে করে বলল, উঠে দাঁড়ান সাহেব, লোকে দেখছে। আদিত্য মাথা নিচু করে নিল। সেই মুহূর্তে না সে ডিএম ছিল, না সে বড় লোক। সে শুধু একজন অপরাধী মানুষ ছিল। গ্রামের সেই ছোট্ট কুঁড়েঘরের সামনে সেদিন সময় যেন থমকে গিয়েছিল। ডিএম আদিত্য এখনও মাথা নিচু করে দাঁড়িয়েছিল। তার কাঁধে তারকার চমক ছিল, কিন্তু চোখে শুধু অনুশোচনার কুয়াশা। সুপ্রিয়া ধীরে ধীরে নিজেকে সামলালো এবং খাটিয়া থেকে উঠে বসল। তার শরীর দুর্বল ছিল, কিন্তু গলার স্বরে সেই পুরনো স্থিরতা ছিল। ফেলে আসা কালকে আঁকড়ে ধরে থাকলে বর্তমান বদলায় না। সুপ্রিয়া খুব শান্ত স্বরে বলল, যা হওয়ার ছিল তা হয়ে গেছে আদিত্য। এখন তুমি তোমার রাস্তায় আছো, আর আমি আমার। আদিত্যর চোখ দিয়ে জল পড়তে লাগল। প্রথমবার সে মন খুলে কাঁদছিল, না অফিসারের মতো, না শক্ত মানুষের মতো, বরং এমন এক মানুষের মতো যে অনেক দেরিতে সত্যিকে চিনতে পেরেছে। সে কাপা গলায় বলল, আমি তোমার কাছে কিছু চাইব না সুপ্রিয়া, না আমার সাথে থাকা, না ক্ষমা। শুধু এতটুকু চাই যে আজ আমি যা কিছু হয়েছি তাতে যেন তোমার ত্যাগের ঋণ কিছুটা শোধ করতে পারি। সুপ্রিয়া তার দিকে তাকালো। তার চোখে না রাগ ছিল, না আশা, শুধু এক গভীর বোঝাপড়া ছিল। ঋণ শোধ করার জিনিস নয় আদিত্য। সে বলল, ওটা স্মৃতি হয়ে থেকে যায়। আদিত্য সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে নিল। সে অফিসারদের ডাকল। গ্রামেই সেদিন আদেশ জারি হলো, কুঁড়েঘরের জায়গায় পাকা বাড়ি হবে, গ্রামে স্কুল খুলবে, একটা ছোট স্বাস্থ্যকেন্দ্র হবে, আর অনাথ শিশুদের জন্য ছাত্রাবাস। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ঘটনা তখন ঘটল যখন আদিত্য বলল, এই সব কিছুর নাম হবে সুপ্রিয়া দেবী ট্রাস্ট। সুপ্রিয়া তৎক্ষণাৎ মানা করল। আমার নাম চাই না, সে বলল। যদি কিছু করতেই হয় তবে বেনামে করুন। আদিত্য মাথা নিচু করল। ঠিক আছে, তবে এই সব কিছুই আপনার কারণে হবে। সেদিনের পর আদিত্য অনেকবার গ্রামে এসেছে, কিন্তু প্রতিবার কোনো গাড়ি ছাড়া, কোনো লটবহর ছাড়া।
সে কুঁড়ে ঘরের বাইরে বসে বাচ্চাদের পড়তে দেখত, গ্রামের বয়স্ক মহিলাদের সাথে কথা বলতো, আর সুপ্রিয়ার কাছে শুধু তার শরীরের খোঁজ খবর নিত। না কোনো সম্পর্ক আবার জোড়া হলো, না কোনো নতুন প্রতিজ্ঞা করা হলো। সুপ্রিয়া কখনো তার সাথে ফিরে যাওয়ার কথা বলেনি, আদিত্যও কখনো জিদ করেনি। দুজনেই নিজের নিজের জায়গায় মানুষ হওয়াটা বেছে নিয়েছিল। কিছু মাস পর সুপ্রিয়ার শরীর হঠাৎ খুব খারাপ হয়ে গেল। এবার আদিত্য তাকে শহরের সবচেয়ে ভালো হাসপাতালে ভর্তি করালো। চিকিৎসা শেষ হলো, সুপ্রিয়া বেঁচে গেল। যখন তার জ্ঞান ফিরল, দেখল আদিত্য বাইরে বেঞ্চে বসে আছে। ফাইল নেই, মোবাইল নেই, শুধু শূন্য দৃষ্টি। সুপ্রিয়া হালকা হেসে বলল, আজ যদি তুমি এসব করতে পারছো, তবে অন্য কোনো নারীর জীবন ভাঙতে দিও না। আদিত্যের চোখ আবার ভিজে এলো। সে মাথা নেড়ে বলল, কথা দিচ্ছি। সময় পেরোতে লাগল, গ্রাম বদলে গেল, বাচ্চারা পড়তে লাগল, মানুষ চিকিৎসা পেতে লাগল। কুঁড়েঘর এখন একটা সাধারণ পাকা বাড়িতে পরিণত হয়েছিল। কিন্তু সুপ্রিয়া সেই সাধারণ জীবনই বজায় রাখল, সেই প্রদীপ, সেই নিস্তব্ধতা, সেই মানবতা। আর আদিত্য, সে একজন ভালো ডিএম হল, কিন্তু তার চেয়েও বেশি সে একজন ভালো মানুষ হয়ে উঠল। এই গল্পের সবচেয়ে বড় শিক্ষা এটাই যে সাফল্য যদি সম্পর্কগুলোকে পিষে দিয়ে পাওয়া যায়, তবে তা অসম্পূর্ণ। মানুষের আসল পরিচয় তার পদ দিয়ে নয়, তার ব্যবহার দিয়ে হয়। আর কখনো কখনো জীবন আমাদের উঁচুতে শুধু এই কারণেই পৌঁছায় যাতে আমরা নিচে উঁকি দিয়ে দেখতে পারি আমরা কাকে পেছনে ফেলে এসেছে। এখন আপনার কাছে একটি প্রশ্ন, আপনার জীবনে কি এমন কোনো মানুষ আছে যে কঠিন সময়ে আপনার পাশে ছিল? যদি থাকে, তবে কি আপনি কখনো তাকে মন থেকে ধন্যবাদ জানিয়েছেন? যদি এই গল্পটি আপনার হৃদয় ছুঁয়ে থাকে, তবে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এমনই সত্য এবং আবেগঘন গল্পের জন্য আমাদের সাথে জুড়ে থাকুন, কারণ কখনো কখনো একটা গল্প কারো জীবন বদলে দিতে পারে।